বিমান শাস্ত্র ব্যাপারটা কি? কিভাবে বিমানকে তৈরি করতে হয়, বিমানকে কিভাবে কত তৈরি বছর করতে আগে হয়? লেখা এটা? 4000 বছর আগের ঘটনা এটা। এই ব্যাপারটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, ধর্ম এবং বিজ্ঞান, যেখানে ধর্ম বনাম বিজ্ঞান নয়। সনাতন ধর্মটা যেটা আছে, যেটাকে আমরা মানছি, ছোটবেলা থেকে দেখছি, এটার মাঝে যে সত্যিকার অর্থে কোনো বিজ্ঞানের সংস্পর্শ আছে কিনা নেই। প্রচুর পরিমাণে ফলস ন্যারেটিভ ছড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে। এইটা খুব ইন্টারেস্টিং। আপনি একটু যদি বলেন, এই যে বিমান শাস্ত্র ব্যাপারটা কি? এইখানে মানে মূলত কিভাবে বিমানকে তৈরি করতে হয়, বিমানকে কিভাবে কত তৈরি বছর করতে আগে হয়। লেখা এটা? 4000 বছর আগের ঘটনা এটা। আমাদের যে ভারতের যুবগোষ্ঠী আছে, মনে হয় না এটা কেউ জানে, কারণ শেখানো না হলে জানবেটা কোত্থেকে। আর রিসার্চের প্রচুর পরিমাণে অভাব। আমরা তো যেগুলো দেখি চোখের সামনে সেটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এর ভেতরে কি আছে, ডিপতে কি আছে, ওইগুলো কখনোই আমরা ভাবি না। একই জিনিস হয়েছিল শিবকর বাপুজি তালপদের ক্ষেত্রে। সে যখন বলল যদি ফাইন্যান্সিয়াল ভাবে আমাকে সাপোর্ট করা হয়, আমি এটাকে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে যেতে পারি। তাকে বলা হলো তুমি ডকুমেন্টস দাও, কি কি তোমার রিসার্চের বিষয় আছে সব দাও। সে দিল সবকিছু সরল মনে। 3 বছরের জন্য তিনি গায়েব। 3 বছর পর তিনি ভারতে এসেছিলেন বা তাকে মেরে ফেলা হয়েছিল, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারিফিকেশন পাওয়া যায়নি। কোনো মানুষের বক্তব্য হচ্ছে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছিল। তার ঠিক 8 বছর পরেই রাইট ব্রাদার্স বিমানকে ওড়ায়। এর আগে তাদের মাঝে এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না। এই যে বলা হয় যে বিজ্ঞান বনাম সনাতন ধর্ম, আরেকটা কনসেপশন, সেটা হচ্ছে বিজ্ঞান এবং সনাতন ধর্ম। এই ব্যাপারটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন, ধর্ম এবং বিজ্ঞান, যেখানে ধর্ম বনাম বিজ্ঞান নয়। যেহেতু আপনার প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান বনাম হচ্ছে সনাতন ধর্ম, দুটোর মাঝে, বা বিজ্ঞান এবং সনাতন ধর্ম, বা বিজ্ঞান এবং সনাতন ধর্ম দুটোর মাঝে তফাৎটা কি, বা দুটো কি একই আছে কিনা। সনাতন ধর্ম কখনোই বিজ্ঞানের বাইরের কিছু ছিল না। হয়তোবা যেটা আমরা দেখি কলোনিয়াল যে হিস্ট্রি আছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের যে বর্বরতাপূর্ণ একটা শাসন ব্যবস্থা ছিল ভারতীয়দের ক্ষেত্রে, সেইখানে যদি আমরা সূত্রপাতে দেখতে পারি, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রবেশ করেছিল 1618, 1618 খ্রিস্টাব্দে, তখন থমাস র তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় দিল্লির যিনি শাসক ছিলেন জাহাঙ্গীর, আমরা সবাই জানি এটা। তো জাহাঙ্গীরের কাছে তিনি বলছিলেন, যেহেতু আপনি হচ্ছেন এই ভারতের রাজা, অতএব আপনার ইনস্ট্রাকশনে আমাকে এখানে ঢুকতে হবে। তো তার মূল ইচ্ছা ছিল ভারতে বিজনেস পারপাসে ঢোকা। ওরা জাহাঙ্গীরের কাছে প্রস্তাব দিয়েছিল যে আমরা সুরাট শহর থেকে শুরুটা করব, এই যাত্রাটা। সুরাট থেকে আমরা যাত্রাটা শুরু করব। এখন সুরাট যাওয়ার পেছনের কারণটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1680-তে ভারতে ঢোকার আগে একজন ইউরোপিয়ান লেখক ভারতে এসেছিল, যে পুরো ভারতবর্ষে 17 বছর অতিবাহিত করেছিল, 17 ইয়ার্স। এই 17 বছরের মাঝে 3 বছরই সে ইন্ডিভিজুয়াল টাইম স্পেন্ড আউট করেছে সুরাট শহরে। এবং তিনি তার ডায়েরিতে লিখে গেছেন যে সুরাটে যে পরিমাণ সম্পদ আছে, ওখানে যে বন্দরগাঁওয়ের পাশাপাশি, মানে সুরাট বন্দর থেকে আশেপাশে যে ঘরগুলো আছে, শুধু বন্দরের আশেপাশে নয়, পুরো সুরাট শহরে যে ঘর বাড়িগুলো আছে, ওখানে ওরা বিশাল বড় বড় বোঝা করে তারা ওই সোনা বা রূপোর কয়েন রেখে দিয়েছে। এটা ছিল ভারতের মানে অর্থনৈতিক অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঢোকার আগে। এবার যখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু হয়েছিল, তো একজন বিখ্যাত লেখক আছেন শশী থারুর, তার একটা বই হচ্ছে দ্য ইনগ্লোরিয়াস এম্পায়ার অফ ইন্ডিয়া। সেখানে তিনি স্পষ্টভাবে মেনশন করেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল, তখন তার অ্যাসেট মানে অর্থনৈতিক অবস্থান ছিল শূন্য। এবং ম্যাক্সিমাম মানুষ, ইউরোপিয়ানও ম্যাক্সিমাম মানুষ এটা বিলিভ করতেন বা বিশ্বাস করতেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল জলদস্যু, বা জলে যারা থাকে না, জাহাজ নিয়ে ওই ডাকাতি, হামলা, লুটপাট করা। তো এইরকম একটা ব্যক্তিত্বই অ্যাকচুয়ালি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রতিষ্ঠিত করে ভারতবর্ষে। অ্যাকচুয়ালি লুটপাট করে অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা লেভেলে এসেছিল, লুটপাট করি। এটা আমরা অনেকেই জানি এই জিনিসটা।
কথিত আছে রবার্ট ক্লাইভ 1757-এ শুধুমাত্র কলকাতা শহর থেকে, আমি পুরো ইন্ডিয়া বলছি না, শুধুমাত্র কলকাতা শহর থেকে 900 জাহাজ, এক একটা জাহাজের ক্যাপাসিটি হচ্ছে 70 মেট্রিক টন। 1 টন ইকুয়াল 1000 কিলো। তাহলে 70 মেট্রিক টন করে 900 জাহাজে করে শুধু কলকাতা শহরকে লুটপাট করেছে। তাহলে যে সোসাইটি ভারতকে সংস্কৃতবান শেখানোর জন্য বা আদর্শ করার জন্য তারা যেটা বলে থাকে আর কি, আপনি যদি যাবেন হচ্ছে গিয়ে ইউরোপিয়ান কান্ট্রি, ব্রিটিশ হিস্ট্রিতে দেখানো হয় যে ওরা আমাদের এখানে যাবেন সভ্যতা সেখানে, এনেছে, হ্যাঁ। ব্রিটিশ হিস্ট্রিতে যদি আপনি যাবেন ব্রিটিশ সিস্টেমে, সেখানে যদি ওখানকার যারা ইয়ং জেনারেশন বা ছোট ছোট ছেলে মেয়ে আছে যারা পড়ছে ওখানে পড়াশোনা করছে, তো ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করবেন যে তোমরা 200 বছর ভারতকে লুটপাট করেছিলে, শাসন করেছো, এত কিছু করেছো, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ওরা এটাকে কখনো স্বীকার করবে না, কারণ তাদেরকে শেখানো হয় না এই জিনিসগুলো। কেন শেখানো হয় না? এটা শুধু ইউরোপের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা দেশেরই একই সিস্টেম। এটা মানে আমার পাস্ট সম্পর্কে আমি কোনোভাবেই ধারণা করা, আমি একটা ডিবেট দেখছিলাম যখন ওনাকে বলা হচ্ছিল ইংল্যান্ডে, উনি খুব স্পষ্টতই বললেন যে ব্রিটিশ যখন ভারতবর্ষের বুকে এসেছিল, ইন্ডিয়া ওয়াজ কন্ট্রোলিং 25% অফ জিডিপি অফ এন্টায়ার ওয়ার্ল্ড। 25% জিডিপি পৃথিবীর 25% জিডিপি ভারতবর্ষ কন্ট্রোল করতো। যখন ছেড়েছে তখন সেটা 1.2%-এরও নিচে, এবং একটা বৈভবপূর্ণ দেশে এসে ওরা একটা দারিদ্র সীমার নিচে থাকা দেশ ছেড়ে গেছে। সো এইটা খুব সর্বজন বিদিত। আজকে ওয়ার্ল্ড হিস্ট্রি ঘাটলে মোটামুটি ইন্টারনেট যে ব্রিটিশরা করে তারা বুঝতে পারবে যে হোয়াট দে হ্যাভ ডান। এবং প্রচুর পরিমাণে ফলস ন্যারেটিভ ছড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে, প্রচুর। তো যেটা আপনি প্রশ্ন করছিলেন যে সনাতন ধর্মের সঙ্গে সায়েন্সের কোনো কানেকশন আছে কিনা, সূত্রই হচ্ছে ভারত থেকে। সূত্রই হচ্ছে মডার্ন সায়েন্সের সূত্র হচ্ছে ভারত থেকে। অপেনহাইমার যিনি আছেন, তিনি যখন পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিলেন বা নিউক্লিয়ার বা পারমাণবিকের যিনি জনক আছেন, তো তিনি গীতার থেকে একটা শ্লোক পড়ে কোট করছেন যে যে বিস্ফোরণ এখনো আমি আমার চোখের সামনে দেখছি, এটা ভগবদ্গীতায় অনেক আগেই ভারতীয় দর্শনে লেখা ছিল। কৃষ্ণ যখন অর্জুনকে বিশ্বরূপ দর্শন দিচ্ছিলেন, তখন অর্জুনকে তিনি বলছেন, তুমি যে এখানে দেখতে পাচ্ছ, এই যুদ্ধক্ষেত্রে বিশাল বিস্ফোরণ হবে, অনেক অনেক সৈন্য সেখানে প্রাণ হারাবে, 64 কোটি সৈন্য সেখানে প্রাণ হারিয়েছিল। এত বিশাল বড় একটা যুদ্ধ হয়েছিল সেখানে। তো ভগবদ্গীতার ওই কোটটাকে তিনি কোট করছেন, এই শ্লোকটাকে তিনি কোট করছেন যে এই যে বিস্ফোরণ আমি দেখছি, এই বিস্ফোরণ ভগবদ্গীতাতে অলরেডি আছে, যে মহাবিশ্বের প্রলয়ও আমি, মহাবিশ্বের স্থিতিও আমি, মহাবিশ্বের প্রলয়ও আমি, স্থিতিও আমি। এমন কোনো জায়গা নেই যেই জায়গায় আমার উপস্থিতি নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেইগুলো। তো সেখানে যখন অর্জুন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, তো তার যে কেমন বিস্ফোরণ, গীতায় যেভাবে সেটাকে ব্যাখ্যা করা হয়েছে, অপেনহাইমার সেই কথাই বলছে। তাহলে কিভাবে সনাতন সংস্কৃতি বিজ্ঞানের বাইরে হতে পারে? এখানে প্রত্যেকটা রিচুয়ালের সঙ্গে সায়েন্স ওতপ্রোতভাবে কানেক্টেড। আমরা হয়তোবা যে ব্লাইন্ড ফেথের জায়গা থেকে দেখি বা রিসার্চ করি না বিধায় আমরা বুঝতে পারি না যে এটা কি সনাতন ধর্মটা যেটা আছে, যেটাকে আমরা মানছি, ছোটবেলা থেকে দেখছি, এটার মাঝে সত্যিকার অর্থে কোনো বিজ্ঞানের সংস্পর্শ আছে কিনা নেই, শেখানো হয়নি সেইভাবে আমাদের।